হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে এনবিএফসি, প্রাইমারি ডিলার্স প্রভৃতি আমরা শেষ করে ফেলেছি। আজকের ক্লাসে থাকছে ডিফারেন্সিয়েটেড ব্যাংকিং। ডিফারেন্সিয়েটেড ব্যাংকিং প্রথম যে এই কনসেপ্টটা আসে 2013 সালে। নচিকেত মোর নামে একটা কমিটি হয়। সেই কমিটি হচ্ছে গিয়ে রিকমেন্ডেশন দেয় আরবিআইকে যে তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে একটা ডিফারেন্সিয়েটেড ব্যাংকিং যে ব্যাংক যে নতুন কনসেপ্টটা আছে সেটাকে ইন্ট্রোডিউস করতে পারো। তো আরবিআই তখন সেই কমিটির রিকমেন্ডেশনের মাধ্যমে তারা ফাইনালি এটাকে লঞ্চ করে নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড ব্যাংক। এই সব ব্যাংকগুলো ছোট ছোট সার্ভিস দিয়ে থাকে, ব্যাংকের স্পেশাল সার্ভিস দিয়ে থাকে। যেসব কখনো কখনো ব্যাংকে প্রচুর ভিড় হতে দেখেছো তোমরা, তখন হচ্ছে কি ব্যাংকের একটা সার্ভিস দিতে, পার্টিকুলার সার্ভিস দিতে খুব প্রবলেম হয়ে যায়। তো সেই এগুলো হচ্ছে সেই ধরনের ব্যাংক যেগুলো কিনা একটা পার্টিকুলার সার্ভিস দিয়ে বেড়ায় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রফিট কামায়। ওকে, এই ডিফারেন্সিয়েটেড ব্যাংকে হচ্ছে দু রকমের, একটা হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক আর একটা হচ্ছে পেমেন্ট ব্যাংক। আচ্ছা, স্মল ফাইন্যান্স ব্যাংক হচ্ছে এক ধরনের ছোটোখাটো লোন দিয়ে থাকে, যেসব এগ্রিকালচারাল সেক্টর ধরে নাও বা কুটির শিল্প হতে পারে বা ছোটো ব্যবসার ক্ষেত্রে যেসব লোন দিয়ে থাকে সেগুলোই হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংকস। ওকে, স্মল ফাইন্যান্স ব্যাংকের হচ্ছে মানে কি ব্যাংকগুলো সাধারণত মানে প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এক ধরনের। কী যেসব ইনফরমেশন দিচ্ছি সেগুলো খেয়াল করে রয়েছে। স্মল ফাইন্যান্স ব্যাংক হচ্ছে কি যে এক ধরনের সংস্থা যেগুলো কিনা ছোটোখাটো অঙ্কের লোন দিয়ে থাকে, এক নম্বর ইনফরমেশন। দু নম্বর ইনফরমেশন কি, এগুলো এক ধরনের প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মানে কি যেগুলো কিনা শুধুমাত্র লোন দিয়ে থাকে। তিন নম্বর ইনফরমেশন, এগুলো এক ধরনের পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক আছে। চার নম্বর ইনফরমেশন হচ্ছে কি এইগুলো সব স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো মানে আরবিআই অ্যাক্ট 1934 সালে যে বিখ্যাত আরবিআই অ্যাক্ট হয়েছিল তার দ্বারা হচ্ছে গভর্ন হয় বা শাসিত হয়। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর ইনফরমেশন হচ্ছে যে এগুলো অপারেটেড হয় সাধারণত এনবিএফসির দ্বারা অথবা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস অথবা লোকাল এরিয়া ব্যাংকস। এরাই হচ্ছে কি এক ধরনের প্রমোট করে যে এইসব ডিফারেন্সিয়েটেড ব্যাংকগুলোকে। ওকে, তারপর আসি আমরা যে এই আরও কিন্তু কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে এগুলো সব ধরনের মানে ডিপোজিটটাকে অ্যাকসেপ্ট করতে পারে। সেটা কি সেগুলো কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট প্রভৃতি সব কিছু ডিপোজিট কিন্তু এরা অ্যাকসেপ্ট করতে পারে। তারপর যে এরা যেসব লোন দিচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই একটা ছোট এরিয়া জুড়ে হচ্ছে লোন দিচ্ছে। ঠিক আছে, খুব বড় এরিয়া জুড়ে হচ্ছে এরা লোন দেয় না। আচ্ছা, এদের কাজ মূল ফোকাসটা হচ্ছে যে ডিপোজিট এবং লোন, ডিপোজিট অ্যাকসেপ্ট করা এবং সঙ্গে সঙ্গে তার লোন দেওয়া। আচ্ছা, কি আরেকবার আমি এটা রিপিট করছি, এগুলো ছোটোখাটো অঙ্কের লোন দিয়ে থাকে এগ্রিকালচারাল ফিল্ড অথবা হচ্ছে কুটির শিল্প বা ছোটো ব্যবসাতে ছোটোখাটো লোন দিয়ে থাকে। তো প্রথম ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন হচ্ছে কি যে এগুলো পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে এস্টাবলিশড হয়, মানে প্রতিষ্ঠিত হয়, এবং এগুলো আসলে এক ধরনের প্রাইভেট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, মানে লোন দেয় এক ধরনের। ঠিক আছে। তারপর এরপরের ইনফরমেশন কি, আরবিআই অ্যাক্ট 1934 সালের যে অ্যাক্ট আসে, তো সেই হিসেবেই হচ্ছে কি এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলোকে অপারেট করা হয় বা গভর্ন করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর কি এরা প্রমোটেড হয় কার দ্বারা, সেগুলো এনবিএফসি বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস এবং হচ্ছে লোকাল এরিয়া ব্যাংক প্রভৃতি এরা প্রমোট করে দেয়। ওকে, তারপর এরা মানে আরবিআই প্রথম হচ্ছে কি অন ট্যাপ ফ্যাসিলিটি স্টার্ট করে কিসের জন্য, সেটা স্মল ফাইন্যান্স ইনস্টিটিউশনসের জন্য বা স্মল ফাইন্যান্স কোম্পানির জন্য। তো অন ট্যাপ ফ্যাসিলিটি মানে কি, যেগুলো মানে সবসময়ই মানে মানে লাইসেন্স দিয়ে দেওয়া, যে কোনো নতুন একটা কোম্পানিতে দাঁড় হয়েছে যে স্মল ফাইন্যান্স ব্যাংক, তো স্মল ফাইন্যান্স ব্যাংক যে নতুন দাঁড় হলো, তো সেটার হচ্ছে লাইসেন্স দেওয়ার কাজ করা, এটাকেই বলে হচ্ছে অন ট্যাপ ফ্যাসিলিটি। ঠিক আছে। ওকে, এরপর আসি আমরা কি বলছিলাম, যে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো সাধারণত সব ধরনের ডিপোজিটগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে। ওকে, আর এদের কাজ হচ্ছে ডিপোজিট গ্রহণ করা এবং সঙ্গে লোন দেওয়া। আর এদের যে লোন দিচ্ছে তার 75% যে লোনটা যেন অবশ্যই প্রায়োরিটি সেক্টরে হয়। আর যেসব লোন দিচ্ছে, যত টাকার লোন দিচ্ছে তার যেন 50% যেন অবশ্যই 25 লাখ টাকা পর্যন্ত হয়। তবে হচ্ছে আমরা সেসব ব্যাংকগুলোকে বলবো স্মল ফাইন্যান্স ব্যাংকস। ঠিক আছে।
তো আমরা আজকের ক্লাসটাতে হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক কমপ্লিট করে ফেলেছি, আর এখন আমাদের শুরু করতে হবে যে ডিফারেন্সিয়েটেড ব্যাংকিংয়ের হচ্ছে আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে পেমেন্ট ব্যাংকস। পেমেন্ট ব্যাংক হচ্ছে এক ধরনের, আমরা এভাবে ভাবতে পারি যে নন ব্যাংক প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? কি এটা? পিপিআই, নন ব্যাংক, এগুলো এক ধরনের ব্যাংক নয়, পুরোপুরি এগুলো ব্যাংকই নয়, প্রিপেইড, আগে টাকা দিয়ে দাও তারপর সার্ভিস নাও। তারপর পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, যেসব ইনস্টিটিউশনস আছে যেগুলো কিনা যে আগে টাকাটা দিয়ে দেয় তারপর সার্ভিসটা হচ্ছে নেয়। তার মানে কি যে তুমি সেখান থেকে সার্ভিস যদি নিতে হয় তাহলে তুমি কিছু আগে পেমেন্ট করে দাও, তারপর ওদের কাছ থেকে তুমি সার্ভিস নিয়ে নাও, এটাই হচ্ছে পেমেন্ট ব্যাংকস, ঠিক আছে? তার মানে ধরো তুমি টাকাটা ফোনে তোমার হচ্ছে ব্যালেন্স নেই, তুমি হচ্ছে 3 মাসের প্ল্যান বা 84 দিনের প্ল্যান নিচ্ছ, তবে আগে তোমাকে প্রিপেইড করতে হচ্ছে, ঠিক আছে? তো তারপর তোমাকে পরিষেবা দিচ্ছে কোম্পানি। তো এগুলোই হচ্ছে পেমেন্ট ব্যাংকস। এগুলো সাধারণত কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্টের দ্বারা হচ্ছে ডিপোজিটকে নিতে পারে, কিন্তু ফিক্সড ডিপোজিটকে অ্যাকসেপ্ট করতে পারে না। তুমি সেখানে টাকা 1 লাখ টাকা জমা দিয়ে বলবে কি আমি 2 বছর 10 বছর পর নেবো, তাহলে আমাকে কত টাকা সুদ দিবে, এইভাবে তুমি ব্যাংকে টাকাটা রেখে দাও না, এগুলো ফিক্সড ডিপোজিট অ্যাকসেপ্ট করে না। কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট বা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট, এগুলোকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে? তারপর আর সঙ্গে এরা কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ড বা হচ্ছে এরা কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু ইস্যু করতে পারে না, কিন্তু ডেবিট কার্ড ইস্যু করতে পারে। মনে থাকবে পেমেন্ট ব্যাংক সম্বন্ধে আমি কি বললাম, আগে পয়সা তুমি দিয়ে দাও তারপর হচ্ছে কি সার্ভিস নাও, তো যেখানে তুমি পয়সাটা দিচ্ছ সেটাই হচ্ছে পেমেন্ট ব্যাংক, ঠিক আছে? আচ্ছা, এরা কি করতে পারে? তবে হ্যাঁ, একটু আলাদা আছে, যে সাধারণত যে আমরা ফোনের যে তোমার ফোনের যে আমরা পেমেন্ট ব্যাংক হয়, এয়ারটেল পেমেন্ট ব্যাংক যেসব হয়, এগুলো তো অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে আরও কিছু কনসেপ্ট হয়। তো যেখানে কি না আমরা কারেন্ট অ্যাকাউন্ট বা হচ্ছে কি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারি, কিন্তু ফিক্সড ডিপোজিট আমরা করতে পারি না। মানে কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টে দিয়ে আমরা হচ্ছে পয়সাটাকে রাখতে পারি, মজুত রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, তারপর হচ্ছে আমার প্রয়োজন পড়লো সেখান থেকে আমি পেমেন্ট করে দিলাম, ঠিক আছে? তারপর এদের মেইন ফোকাসটা হচ্ছে কি পেমেন্ট রেমিটেন্স, শুধুমাত্র পেমেন্ট আর হচ্ছে কি রেমিটেন্স, ঠিক আছে? যে রেমিটেন্স মানে কি বাইরে থেকে বিদেশ থেকে যেসব ইন্ডিয়ান লোকরা যেসব টাকা পাঠাচ্ছে সেটা হচ্ছে রেমিটেন্স। আর তোমরা অবশ্যই জানো যে পেমেন্ট মানে কি, তুমি হচ্ছে নিজের থেকে তুমি পেমেন্ট করে দিলে, তুমি মানে ধরো তো এয়ারটেল কোম্পানি পেমেন্ট ব্যাংক খুলেছে, সেখানে তুমি অ্যাকাউন্ট খুললে তুমি 50-100 টাকা কিছু একটা রাখলে, তারপর যখন তুমি সেখান থেকে পেমেন্ট করবে তখন হচ্ছে কি সাধারণত এয়ারটেল পেমেন্ট মানে কি 10 টাকার জায়গাতে তো হয়তো 8 টাকা লাগলো। এটাই হচ্ছে কি এক ধরনের কি বলে পেমেন্ট ব্যাংক, ঠিক আছে? আচ্ছা, তো এদের তুমি ম্যাক্সিমাম হচ্ছে কি এখানে ডিমান্ড ডিপোজিট ওরা অ্যাকসেপ্ট করতে পারবে 1 লাখ টাকা, এর থেকে বেশি কিন্তু এরা মানে পার কাস্টমার হিসেবে 1 লাখ টাকার উপরে কিন্তু এরা আর ডিমান্ড ডিপোজিট কিন্তু অ্যাকসেপ্ট করে না, মনে থাকবে? আচ্ছা, এরপর যে এদেরকেও কিন্তু অবশ্যই মিনিমাম একটা সিআরআর বা এসএলআর সব কিছু রাখতে হয়। একটা এসএলআর বা সিআরআর সম্বন্ধে আমি আরবিআইতেই পড়িয়েছি বা আগের ক্লাসগুলোতে পড়িয়ে নিয়েছি, তোমরা একটু দেখে নাও। আর এরা মানে শুধুমাত্র এটাই নয়, স্মল ফাইন্যান্স ব্যাংক এবং পেমেন্ট ব্যাংক এরা উভয়ই কিন্তু একটা আরবিআই এর কাছে সিআরআর বা এসএলআর কিন্তু গচ্ছিত রাখে। আর এদের পেমেন্ট ব্যাংকের 75% যে ডিমান্ড বা হচ্ছে টাইম লাইবিলিটিস আছে সেগুলো যেন অবশ্যই মানে কি বলবো, সেটা যেন অবশ্যই যেন G-Secs বা হচ্ছে ট্রেজারি বিল থেকে কিন্তু অবশ্যই যেন আসে সেটা, ঠিক আছে? তো আমরা এই কয়েকটাই আমরা পড়লাম, একটু রিভিশন করে নিই আমরা হচ্ছে পেমেন্ট ব্যাংক সম্বন্ধে। পেমেন্ট ব্যাংক হচ্ছে এক ধরনের, তুমি সেখানে কোম্পানির কাছে টাকাটা রাখলে, তো ওরা অ্যাকাউন্ট খুলে দিল, তুমি অ্যাকাউন্ট খুললে একটা, তারপর সেখানে তুমি টাকাটাকে মজুত করলে, সেই কোম্পানি বা অন্য কোম্পানিতে যখন তুমি হচ্ছে কি কোনো কিছু সার্ভিস নেবে সেখান থেকে পেমেন্ট করবে, তখন হচ্ছে কি তারা কিছু মানে কি সাবসিডি দেয়, কিছুটা পরিমাণ টাকা তোমাকে কম দিতে হবে। তো সেই টাকা তুমি যে টাকাটা প্রথমে রাখলে সেটা ওরা ব্যবসাতে নিশ্চয়ই খাটাবে, এটাই এভাবেই চলে কনসেপ্টটা। আচ্ছা, পেমেন্ট ব্যাংক সবসময় কারেন্ট অ্যাকাউন্ট বা হচ্ছে কি সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে ডিপোজিটটাকে অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু ফিক্সড ডিপোজিটকে অ্যাকসেপ্ট করতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে সাধারণত মানে এগুলো
লোন এগুলো হচ্ছে তোমার কি বলবো আমি যে পেমেন্ট হিসেবে কাজ করে এবং হচ্ছে রেমিটেন্স মানে কি যে প্রোভাইড করে দেয়। রেমিটেন্সের ক্ষেত্রে হচ্ছে কি এরা ভালো ইম্পর্টেন্স রাখে। আর কি বললাম, 1,00,000 টাকার উপরে এরা ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে না। তো এই ছিল আমাদের ডিফারেন্সিয়েটেড ব্যাংকিং যে কনসেপ্ট। আশা করি যতদূর সম্ভব আমি ক্লিয়ার করতে পারছি। তো চলো নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইনফরমেটিভ কিছু পড়ার চেষ্টা করি। বাই।